দেখছেন কলকাতা টিভির সঙ্গে আমি তসমিনা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। নেতাজি চক্রান্তের শিকার হাসিমারা সুভাষিনী ময়দানে পরিষেবা প্রদান কর্মসূচিতে দাবি মুখ্যমন্ত্রীর। নেতাজির তৈরি যোজনা কমিশন তুলে দিয়েছে কেন্দ্র, অভিযোগ মমতার। এই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে নেতাজির জন্মদিবস পালন। নেতাজি জয়ন্তীতে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রথম আলিপুরদুয়ারে নেতাজি জয়ন্তী পালন করলেন তিনি। কালচিনিতে নেতাজির জন্ম জয়ন্তীতে শাঁখ সাইরেন বাজিয়ে সুভাষচন্দ্র বসুকে স্মরণ করেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, নেতাজি সর্বধর্ম সমন্বয়, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করতেন। আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই প্রথম আমরা প্রতিবার করি। আমি পাহাড়ে আগে করেছি, কলকাতায় প্রতিবারই হয়, সারা বাংলা জুড়ে হয়, কিন্তু তরাই ডুয়ার্সে এই প্রথম আমরা রাজ্য সরকারের যে রাজ্য স্তরের প্রোগ্রাম এখানকার মানুষকে উৎসর্গিত করছি। আর আন্দামান সেলুলার জেলের পর দ্বিতীয় যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের রাখা হয়েছিল সেটা হচ্ছে বক্সা। মনে রাখবেন, আলিপুরদুয়ার জেলার বক্সাতে। হাসিমারা সুভাষিনী ময়দানের মঞ্চে মুখ্যমন্ত্রী বললেন, নেতাজি বড় চক্রান্তের শিকার। ওনার জন্মদিন আমরা জানি, কিন্তু আমরা মৃত্যুদিন জানি না। উনি চক্রান্তের বড় শিকার। দুঃখ হয়, কত লড়াই করেছেন দেশের জন্য, অথচ সেই মানুষটার কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না আমরা। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, নেতাজির তৈরি যোজনা কমিশন তুলে দেওয়া হয়েছে। প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, সেটা এখন তুলে দেওয়া হয়েছে। এদিন ফের আবাস ইস্যুতে কেন্দ্রের বঞ্চনায় মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল কেন্দ্র। सेंट्रल गवर्नमेंट हमको नहीं दे रहा है, लेकिन हम भीख नहीं मांगते हैं, हम अधिकार का साथ लड़ाई करते हैं, इज्जत का साथ लड़ाई करते हैं। মনে রাখবেন, ইজ্জতের সাথে লড়াই করি, সম্মানের সাথে লড়াই করি, তাই বাংলার বাড়ি আপনারা পাবেন, চিন্তা করবেন না। এদিন চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার পাশাপাশি জয়গাতে কাউকে উচ্ছেদ করা হবে না বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এখন चा बागाने पट्टा दिच्छी, हम पट्टा दे रहा है, और पट्टा का बाद घर निर्माण करने के लिए और भी चाय बागान मजदूर को हम 1,20,000 रुपया दे रहा है। आपका पट्टा भी मिल जाएगा, घर भी मिल जाएगा। जयगाई गांव में कुछ महिला मेरे को बोल रहा था कि उसको उधर में नोटिस गया है, कोई तोड़फोड़ करने के लिए, कोई डिमोलिशन के लिए। मैंने गंगा शर्मा है जो बोर्ड का चेयरमैन और जिला शासक भी है, एसपी भी है, मैं सीएस को भी बताया, कोई लोगों को उच्छेद करना हमारा काम नहीं है, हम एविक्शन नहीं करेंगे, हम दूसरा रास्ता सोचेंगे। রিমোটের মাধ্যমে 12টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এছাড়া সরকারি পরিষেবা প্রদান করা হয় উপভোক্তাদের। সভা মঞ্চে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। কালচিনি থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি। আলিপুরদুয়ারের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা জন বার্লার। আমন্ত্রণ পেয়েই সভায় যোগ প্রাক্তন বিজেপি সাংসদের। আশীর্বাদ পেলে দিদির সঙ্গে কাজ করব দাবি বার্লার। মুখ্যমন্ত্রীর সঙ্গে বার্লার সাক্ষাতে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। সুমন কাঞ্জিলাল এমএলএ, জয়প্রকাশ টপ্প এমএলএ, মনোরঞ্জন দে সহসভাধিপতি, সৌরভ চক্রবর্তী, মৃদুল গোস্বামী, গঙ্গাপ্রসাদ শর্মা, প্রসেনজিৎ কর, শ্রী প্রদীপ মেহরি, ওরা দুজন চেয়ারম্যান। প্রসেনজিৎ কর হচ্ছে আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি, প্রদীপ মৌরি হচ্ছে ফালাকাটা মিউনিসিপ্যালিটি। জন বার্লা প্রাক্তন সাংসদ। আমি সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি।
রাজ্য রাজনীতি জল্পনাকে আরও এক ধাপ উস্কে দিয়ে আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিনী ময়দানের মঞ্চে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাকে। যা ঘিরে শোরগোল রাজনীতিতে। তবে কি নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে? বৃহস্পতিবার মঞ্চে উঠে জন বার্লার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, 2019 সালে প্রায় 2.5 লক্ষ ভোটের ব্যবধানে তৃণমূলকে হারিয়ে জিতেছিলেন জন বার্লা। 2024-এর লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে টিকিট দেয়নি বিজেপি। টিকিট পান মনোজ টিগ্গা। সেই থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে বার্লার। জন বার্লা মনোজ টিগ্গা দ্বৈরথে উত্তাল হয়েছিল উত্তরবঙ্গের রাজনীতি। এরপর এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে তিনি এসেছেন বলে জানালেন জন বার্লা। পাশাপাশি তৃণমূলে যোগ জল্পনায় জানালেন তার সময়ের অপেক্ষা। উনি যখন আসছে আমি আসলাম, বাস উনার ডাকে এত প্রকল্প দিয়েছে, তাহলে কি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, ওইটাই তো খুশি। মানুষের ডেভেলপমেন্ট হয়ে যায়, ওইটাই সময় আসলে সবাই মঞ্চে উঠলাম, তাও আর এইটাই তো সম্মান। কেন্দ্রীয় বাহিনী নিয়ে আপনি এখনো ঘুরছেন, ছেড়ে দেবেন নাকি? কেন ছাড়বো? তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলালও এদিন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চে ছিলেন। জন বার্লা তৃণমূলে যোগদানের ইঙ্গিত দিলেন তিনি। কিছু কথা হয়েছে, মানে দেখলেনই যে সামনে গিয়ে যখন পরিষেবা প্রদান হচ্ছিল, তাতে উনিও গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে গিয়ে পরিষেবা তুলে দিলেন। ওই যতটুকু আলাদা করে কোনো বৈঠক দেখুন, আজকে তো সরকারি অনুষ্ঠানে তিনি করেছেন এবং মুখ্যমন্ত্রীর পাশেই থাকলেন। এর থেকে তো ইঙ্গিতটা আপনারা স্পষ্ট বুঝতেই পারছেন। উনি যে রাজনৈতিক দল করতে চাইবেন করতে পারেন। জন বার্লা তৃণমূলে যোগ জল্পনা নিয়ে বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার যে রাজনৈতিক দল করার ইচ্ছে তিনি সেই রাজনৈতিক দল করবেন, কেউ বাধা দিতে পারবে না তাতে। তো স্বাভাবিকভাবে আমাদের এই মুহূর্তে কিছু বলার নেই। উনি কি সিদ্ধান্ত নিচ্ছেন দেখার পর আমরা যা বলার বলব। রাজনীতির কারবারিদের প্রশ্ন, বার্লাকে কি দলই নেবে তৃণমূল? 2021-এর বিধানসভা নির্বাচনের পরে জন বার্লাই রাজ্য ভাগের পক্ষে সওয়াল করেছিলেন। মুখ্যমন্ত্রী যেখানে রাজ্য ভাগের বিরোধী, সেখানে জন বার্লার উপস্থিতিতে কি অস্বস্তিতে তৃণমূল? বার্লার তৃণমূলের পতাকা হাতে নেওয়া কি সময়ের অপেক্ষা? কলকাতা টিভি। ট্যাংরা, বাঘাযতীন, আগরপাড়ার পর বাগুইআটি জগৎপুরে দেখা গেল সেই আতঙ্কের ছবি। হেলে যাওয়া বাড়ির পাশাপাশি পাশের বাড়ির বাসিন্দারাও দিন কাটাচ্ছেন আতঙ্কে। পরপর 2টি বাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। দায় এড়াচ্ছেন বর্তমান কাউন্সিলর। দূর থেকে দেখলে মনে হবে একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং এর গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে। বিধাননগর পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডের বাগুইআটি জগৎপুর নেতাজি পল্লীতে দেখা গেল সেই ছবি। ক্রমশ হেলে পড়ছে অন্যদিকে 3 নম্বর ওয়ার্ড এলাকায় দক্ষিণ নারায়ণপুরের একটি বাড়িও হেলে পড়েছে। দুই এলাকায় এভাবে বাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। হয়তো আমাদের গায়ে পড়লে আমরাই আগে, আমাদেরই আগে যাবে। এটা কি জানিয়েছিলেন কাউন্সিলরকে যে এই বিল্ডিং? সবাই জানে, জেনে শুনে এই কাজ করেছে। এই জমিটা তো বিক্রি হবে না, মানে বলে না দালাল ফালাল আছে, অনেক রকম লোকজন আছে। পুকুরের উপর ভরাট করেছে এই জমি, পুকুর ছিল। ঘটনার কথা জানাজানি হতেই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুমকু মণ্ডল বাড়ি দুটি হেলে পড়ার ঘটনা জানিয়ে বিধাননগর পৌর নিগমে লিখিত অভিযোগ জানিয়েছেন। তার দাবি, তার আমলে এসব বাড়ি তৈরি হয়নি। এটা তো আমার অজান্ত ছিল, আমি জানতাম না। তো যখন খবর পেয়েছি, আমি আমার জায়গা থেকে আমি সেই পুরোপুরি কর্পোরেশনে চিঠি করা, আমার লোক পাঠানো হয়েছে ওখানে ওরা সব ঠিকানা নিয়ে কর্পোরেশনে চিঠি করছি। ইমিডিয়েট কাজ আমি বলবো কর্পোরেশনকে, মেয়রের কাছে বা আমাদের কমিশনারকে ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যাতে কাজটা ঠিক করা যায়। এই দৃশ্য দেখে কটাক্ষ করছে বিরোধীরা। ঘটনায় সরাসরি শাসক দলের উপরে তো বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। তিনি বলেন, এটাই তৃণমূলের বাংলা। কিভাবে লুট চলেছে, এটা যে কোনো দিন কোনো ভূমিকম্প হলে সর্বনাশ হয়ে যাবে। বোর করে নিচের থেকে জল তুলছে, জলস্তর নামছে, বহু ধরনের সমস্যা তৈরি করেছে। টাকা দিলে যেখানে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, 5 তলা বাড়ির যেখানে পারমিশন হয় না, কাউন্সিলর নিজে একটা ফ্লোর নিয়ে নিচ্ছে। বিধাননগর কর্পোরেশন থেকে একটা নির্মাণ হচ্ছে, পুকুর বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে বিধাননগর কর্পোরেশন বাগুইআটি থানাকে জানিয়েছে যে বেআইনি নির্মাণ। পুলিশ অর্ডার কমপ্লাই করতে পারছে না, তার কারণ হলো কাউন্সিলর। এক একজন কাউন্সিলর কোটি কোটি টাকার মালিক, সব বলে দিয়ে বড় লোক।
আর আমরা মনে দিই ভিকিরি। নেতাজি পল্লীতে পুকুর বুঝিয়ে কয়েক ছটাক জমির উপরে গড়ে উঠেছিল দুটি বহুতল, আর সেই কারণেই কয়েক বছরের মধ্যে বাড়ি দুটি একে অপরের দিকে হেলে পড়েছে বলে মনে করা হচ্ছে। বাড়ির মালিক মিঠুন করকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মুখ খুলতে চাননি। বাগুইআটি থেকে শাকিল মোস্তাকের রিপোর্ট, কলকাতা টিভি। আইনমন্ত্রীর বাড়িতে হামলা, ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই বাড়ানো হলো মন্ত্রীর বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা 4 জন পুলিশ কর্মীকেই বদল করা হয়েছে। হামলার ঘটনায় অভিযুক্ত বিক্কি কেওড়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাসভবনে হামলা। সেই সময় বাড়িতে ছিলেন না মন্ত্রী মলয় ঘটক। হামলায় অভিযুক্ত বিক্কি কেওড়াকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। অভিযুক্ত বিক্কি কেওড়ার মাথায় গন্ডগোল আছে বলে জানান তার মা মুক্তি কেওড়া। মাথাটা এরকমের ঠিক না, ঘরের সব জিনিসপত্র সব অশান্তি করে, মানে সব কিছু নেই তো আমার ঘরে, মানে সব জিনিস ফেলে দিচ্ছে, ওর মাথাটা একটু ঠিক নেই। মন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে ছিলেন এক আধিকারিক সহ 4 নিরাপত্তারক্ষী। 4 নিরাপত্তারক্ষীকেই সরিয়ে দিল আসানসোল দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মন্ত্রী যখন বাড়িতে থাকবেন তখন তার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হবে। মন্ত্রীর আসানসোলের বাড়িতে হামলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজনৈতিক চক্রান্ত থাকলেও থাকতে পারে, পুলিশ তদন্ত করছে। কালকে তো আমি ছিলাম না, আমি শুনেছি যে একজন আমার বাড়িতে ভেতরে এই সামনের রুমে ঢুকেছিল, টেবিলের কাঁচও ভেঙেছে। পুলিশ তদন্ত করছে, পুলিশের উপর ভরসা আছে, নিশ্চয়ই তদন্ত করে বেরোবে। মলয় ঘটকের আসানসোলের বাড়িতে হামলার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যের আইনমন্ত্রীর বাড়ি যেখানে নিরাপদ নয়, সেখানে রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কলকাতা টিভি। ফের মালদার কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে গুলি, ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ভারত বাংলাদেশের সীমান্ত লাগোয়া সাইলাপুর এলাকায় ফেনসিডিল পাচার করতে যাওয়ার সময় পুলিশের মুখোমুখি হয় ধৃতরা। এরপরই পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলি চালায় পুলিশও। তারপরই কৌশল করে বরুণ মণ্ডল এবং মিঠুন শেখ নামের 2 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে কালিয়াচক থানার পুলিশ। শ্মশান তৈরির জন্য পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে 7 লক্ষ টাকার জমি 37 লক্ষ টাকায় কেনা নিয়ে বিতর্ক। নদিয়া রানাঘাট 1 নম্বর ব্লকে তৃণমূল পরিচালিত পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অনিয়মের বিরুদ্ধে সরব পঞ্চায়েতেরই একাংশের তৃণমূল সদস্যরা। ভিত্তিহীন অভিযোগ, দাবি প্রধানের। জমি 37 লক্ষ টাকায় কেনা, পঞ্চায়েতের শিল্প সঞ্চালকের কাছ থেকে কেনা হয়। বিতর্কে পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত। 70 শতক জমি চাষের, যার বর্তমান সরকারি দর অনধিক 4 লক্ষ। বাজার মূল্য কোনোভাবে 7 লক্ষের বেশি নয়। অথচ শ্মশান তৈরির জন্য সেই জমি 37 লক্ষ টাকায় কিনে নেওয়ায় দুর্নীতির অভিযোগ। দলেরই প্রধান এবং কংগ্রেসের টিকিটে জয়ী শিল্প সঞ্চালক বিজয়েন্দু বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ তৃণমূল সদস্যের একাংশ। বিতর্কিত জমিটি পায়রাডাঙ্গা পঞ্চায়েতের শিবপুর ঘাট সংলগ্ন আউশ চাষযোগ্য রেকর্ডভুক্ত। পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের একাংশের অভিযোগ, জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা তছরূপ হয়েছে। চাইছি জমি কিনছে, ঠিক আছে, সেটা যেন ন্যায্যভাবে হয়। এই যে অধিক দাম, যে জমির দামই নয়, প্রায় 30 লক্ষ টাকা এদিক ওদিক হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা সুরাহা চাইছি। টাকাটা পঞ্চায়েতে আবার ফিরে আসুক, তাই দিয়ে জনগণের কাজ হোক, এটাই আমাদের দাবি। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, দাবি পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান ফাল্গুনী বিশ্বাসের। এই বলতে ওই ডেভেলপমেন্ট কমিটিতে যারা আছে প্রত্যেকেই জানে, এবং এইটা ধরুন একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর চলে। সুতরাং সবসময় যে সবাইকে সবকিছু জানিয়ে করাটা হয়তো সম্ভব হয় না, কিন্তু কোনো ইন্টেনশনও এরকম থাকে না যে সবাইকে না জানিয়ে করা হয়। ধরুন পরপর কাজগুলো এগোচ্ছে, আজকে এটা প্রয়োজন, কালকে ওটা প্রয়োজন, হয়তো সেই মুহূর্তে সবাইকে জানানো হয় না, কিন্তু তার মানে তো এই নয় সবাইকে না জানিয়ে বিষয়টি হচ্ছে। সবাই সবকিছুই জানে। একদমই অভিযোগটি ভিত্তিহীন। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করছেন কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য বিজয়েন্দু বিশ্বাস। খরিদার সম্পত্তি, এখানে তো কোনো দাবিদার, আমার দখলের সম্পত্তি। এবার এরকম আপনি এলাকায় খুঁজলে অনেকেরই অনেক জমি আপনি দেখবেন যে রেকর্ড হয়নি। শাসক দলের অন্তর্দ্বন্দ্বের কারণেই এটা ঘটছে। আর আমি হচ্ছি প্রতিবাদী ছেলে, আমি অন্য দল করি, এটা আমার উপরে একটা প্রেশার বা আমার বদনাম করার জন্য এটা কেউ বা কারা করবার চেষ্টা করছে।
গোটা ঘটনা খতিয়ে দেখবেন বলে জানান রানাঘাট ১ নম্বর ভিডিও জয়দেব মণ্ডল। পঞ্চায়েত সমিতির কাছ থেকে কেনা যায় কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু একটা কমপ্লেন হয়েছে, আমার কাছে কমপ্লেন জমা করেছেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও কমপ্লেন জমা পড়েছে। আমরা একটা আমাদের এনকোয়ারি আমাদের হচ্ছে, আমরা এনকোয়ারি করে আমরা হায়ার অথরিটিকে পাঠাবো এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে। শ্মশান তৈরি জমি কেনা নিয়ে রাজনৈতিক শোরগোল কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। রানাঘাট থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সময় একটা বিরতির, ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। দেশজুড়ে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেশবাসী শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরই মধ্যে নেতাজিকে শ্রদ্ধা জানাতে সমাজ মাধ্যমে পোস্ট করে বিজেপির রোষে পড়েছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পোস্টের বয়ান নিয়ে নয়, তার সঙ্গে নেতাজির ছবি সহ তার মৃত্যু দিবস উল্লেখ করা নিয়ে বিতর্ক। 1945 সালের 18ই আগস্ট তার প্রয়াণ দিবস বলে উল্লেখিত হয়েছে রাহুলের পোস্টে। ঘটনাচক্রে ওই দিনই জাপানের তাইহোকুতে বিমান দুর্ঘটনার কবলে পড়েন নেতাজি। তারপর থেকেই তার খোঁজ মেলেনি। স্বভাবতই দুর্ঘটনার পর নেতাজির অস্তিত্ব নিয়ে রহস্য তৈরি হয়। সেই রহস্য মোচনে একাধিক কমিশন গঠন হয় স্বাধীন ভারতে, কিন্তু তাতেও বিতর্ক নিরসন ঘটেনি। আজ পর্যন্ত তা নিয়ে সরকারি স্তরে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। সেই কারণেই নেতাজি অনুরাগীদের মধ্যে দুটি মত ঘিরে যুগ যুগ ধরে বিতর্ক চলে আসছে। একদলের মতে ওই দুর্ঘটনার দিনই নেতাজির মৃত্যুদিন, আরেক দল তা মানতে চায়নি বলেই সরকারি স্তরে নেতাজির প্রয়াণ দিবসের কোনো অস্তিত্বের স্বীকার করা হয় না। এই বিতর্কের আবহে রাহুলের পোস্টে নেতাজির মৃত্যুদিন উল্লেখ করায় তাকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, বিরোধী দলনেতা মাননীয় রাহুল গান্ধী যেভাবে নেতাজির মৃত্যুদিন ঘোষণা করে দিলেন ওনার পোস্টে, অত্যন্ত এটা বেদনাদায়ক এবং দুঃখজনক। কারণ এক একটি কমিশন, যে কমিশনগুলো গঠিত হয়েছিল নেতাজির মৃত্যু রহস্য নিয়ে, তারা এক একটি মত দিয়ে গেছে। লাস্ট যে কমিশন মত দিয়েছেন তাতে ওই দিন নেতাজির মৃত্যুদিন নয় বলে মত দেয়া আছে। নেতাজির অন্তর্ধান রহস্য উদ্ঘাটন নিয়ে কংগ্রেসের ভূমিকা সম্পর্কে বামেদের সমালোচনা ছিল। যদিও কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্ব বিমান দুর্ঘটনার দিনকেই তার মৃত্যুদিন বলে দাবি করে এসেছে, তা নিয়ে বামেদের আপত্তি বরাবরে। এই বিরোধ সুবিদিত। এবার সেই একই বিষয়ে গেরুয়া শিবিরের তরফে রাহুলকে নিশানা করার নেপথ্যে নেতাজি অনুরাগের চাইতেও কংগ্রেসকে আক্রমণই মূল উদ্দেশ্য বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা। কলকাতা টিভি। সারা দেশের বিভিন্ন আদালতে মামলার পাহাড়, চিন্তিত সুপ্রিম কোর্ট। মামলাগুলি দ্রুত নিষ্পত্তির পথ খুঁজতে অস্থায়ী বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিতে চলেছে সুপ্রিম কোর্ট। কারণ হিসাবে সুপ্রিম কোর্টের কাছে উঠে এসেছে বিচারপতির সংখ্যা কম। সুপ্রিম কোর্টের ধারণা, দেশের সমস্ত হাইকোর্টগুলিতে অস্থায়ী বিচারপতি নিয়োগ করলেই বিচারাধীন মামলার সংখ্যা কমবে। রাজ্যের বিভিন্ন দপ্তরে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে সম্প্রতি বিভিন্ন মামলা চলাকালীন উষ্মা প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি এও মন্তব্য করেন, অস্থায়ী কর্মী দিয়ে দীর্ঘস্থায়ীভাবে কখনো প্রশাসনিক কাজ চালানো সম্ভব নয়। কিন্তু মামলার পাহাড় কমাতে সুপ্রিম কোর্টকেও অস্থায়ী বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিতে হচ্ছে। সংবিধানের 224A অস্থায়ী বিচারপতি নিয়োগের কারণ, বিচারপতির অভাবে দীর্ঘ সময় ধরে লক্ষ লক্ষ মামলা দেশের হাইকোর্টগুলিতে বিচারাধীন অবস্থায় রয়েছে। অনেক ফৌজদারি মামলা রয়েছে। ফৌজদারি মামলাগুলি দ্রুত নিষ্পত্তির প্রয়োজন। মামলা বিচারাধীন থাকায় হাজার হাজার বিচারাধীন অভিযুক্ত বন্দী অবস্থায় সংশোধনাগারে দিন কাটাচ্ছে। সংশোধনাগারগুলিতে উপচে পড়ছে বন্দীর সংখ্যা। সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন হাইকোর্টে প্রায় 35 বছরের পুরনো মামলাও বিচারাধীন অবস্থায় রয়েছে। সুবিচারের অপেক্ষায় লক্ষ লক্ষ মানুষ। তাই দ্রুত অস্থায়ী বিচারপতি নিয়োগ করে এই সমস্যা মেটাতে চায় সুপ্রিম কোর্ট। এই বিষয় নিয়ে অ্যাটর্নি জেনারেলের মতামত জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা টিভি। দিল্লি পুলিশের বিরুদ্ধে কেন্দ্রের শাসক দল বিজেপির হয়ে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আম আদমি নেত্রী অতিশী মার্লেনা। আপ কর্মীদের পুলিশে হেনস্থার নির্দিষ্ট অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লির বিধানসভা নির্বাচনের আবহে পুলিশ বিজেপি আঁতাতের অভিযোগে সরগরম রাজধানীর রাজনীতি।
কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। দিল্লি বিধানসভার ভোট আগামী 5ই ফেব্রুয়ারি। তার প্রেক্ষিতে পুলিশের ভূমিকা নিয়ে সুনির্দিষ্ট অভিযোগে দিল্লির নির্বাচন আধিকারিককে চিঠি দিয়ে কমিশনের হস্তক্ষেপ চাইলেন মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। আম আদমি পার্টির কর্মীদের বিজেপি নানাভাবে ভয় দেখাচ্ছে, তা নিয়ে থানায় অভিযোগ করলে আপ কর্মীদের তা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন পুলিশের পদস্থ আধিকারিকরা। গত মঙ্গলবার ও বুধবারের একাধিক ঘটনা উল্লেখ করে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে বৃহস্পতিবার চিঠি দিয়েছেন। তাঁর দাবি, পুলিশের কাছে নালিশ জানালে তা নিয়ে তদন্ত না করে সংশ্লিষ্ট আপ কর্মীদের ফোন করে থানায় ডেকে মিথ্যে বয়ান রেকর্ড করে ওই অভিযোগ তুলে নিতে চাপ দিচ্ছে। গোবিন্দপুরী থানার ওসি সুশীল শর্মা ও কনস্টেবল জয় ভগবানের নামে এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ অতিশী কমিশনকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন। ওই অভিযোগের ভিত্তিতে অবিলম্বে তাদের অপসারণের দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আসন্ন নির্বাচনে এই দুই পুলিশ কর্মীকে যাতে কোনো দায়িত্ব না দেওয়া হয় তা নিশ্চিত করতে হবে কমিশনকে। ভোট ঘোষণার পর থেকে রাজ্যের নানা প্রান্ত থেকে বিজেপির হুমকির অভিযোগ থানায় জানালেও পুলিশ তাতে কোনো পদক্ষেপ করছে না বলেও একাধিক দৃষ্টান্ত তুলে ধরে নির্বাচনী আধিকারিককে দেওয়া চিঠিতে লিখেছেন আপ নেত্রী তথা মুখ্যমন্ত্রী অতিশী। কলকাতা টিভি। 144 বছর পর আবারও মহাকুম্ভ পূর্ণভূমিতে পৌঁছে গিয়েছে কলকাতা টিভি। দেখুন অমৃত কুম্ভের সন্ধানে। এবার নাগা সন্ন্যাসীদের আখড়া থেকে সরাসরি কলকাতা টিভির প্রতিনিধি। আমরা এখন বিখ্যাত জুনা আখড়ায়। এখানেই রয়েছে নাগা সাধুদের আস্তানা। আমরা এখন ঘুরব বিভিন্ন সাধুর আখড়ায়, খুঁজব এই মহাকুম্ভের বিচিত্র গল্প। হারিয়ে ফিরছি জুনা আখড়ার ভিড়ে, আর কত রকমের গল্পের যে মুখোমুখি হচ্ছে তার ইয়াত্তা নেই। যেমন ধরুন, শিলা বাবার দেখা পেয়েছি আমরা। তার সামনেই জলে ভাসছে একটি পাথর বা শিলা। বাবার বক্তব্য, এই পাথরই নাকি ত্রেতা যুগে রামচন্দ্রের সেতু বন্ধনের সময় ব্যবহার করা হয়েছিল, তাই সেই পাথর আজও জলে ভাসছে। এছাড়াও আমরা দেখা পেয়েছি রুদ্রাক্ষ বাবার, যার সারা গা ভর্তি রুদ্রাক্ষ এবং মাথার জটাতেও রুদ্রাক্ষ। এই বিপুল রুদ্রাক্ষের ভার বহন করে বাবা যে কিভাবে চলছেন সে তিনিই জানেন। শিলা বাবা ও রুদ্রাক্ষ বাবা ছাড়াও আমরা দেখা পেয়েছি জটা বাবার। দীর্ঘ জটা তার, এই জটাই তার সাধনার সম্পদ। এরকম আরো হাজারো গল্প ছড়িয়ে আছে এই মহাকুম্ভের ভিড়ে। দেখাবো সব। মহাকুম্ভ, মহামানবের মিলন মেলা। কত না গল্প ছড়িয়ে আছে এই মেলায়, ইয়াত্তা নেই তার। তুলে ধরবো সেসব, খোঁজ চলবে আমাদের। ক্যামেরায় কল্যাণের সঙ্গে অনির্বাণ ব্যানার্জি, কুম্ভ মেলা, প্রয়াগরাজ, কলকাতা টিভি। স্ত্রীকে খুন করে প্রেসার কুকারে সেদ্ধ, হাড় গুঁড়ো হামানদিস্তায়। হায়দ্রাবাদের প্রাক্তন সেনাকর্মীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ। 18 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন স্ত্রী। অভিযুক্ত প্রাক্তন সেনাকর্মী গুরু মূর্তিকে জিজ্ঞাসাবাদ মিরপেট পুলিশের। শ্রদ্ধাকাণ্ডে প্রেমিকার মাথা কেটে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল প্রেমিক। এবার স্ত্রীর দেহ কুচি কুচি করে প্রেসার কুকারে সেদ্ধ করলো স্বামী। হাড় গুঁড়ো করেন হামানদিস্তায়। স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করতেই স্বামী জানান তিনি নিজেই স্ত্রীকে খুন করেছেন। তারপর প্রমাণ লোপাটের চেষ্টায় সেদ্ধ করে ফেলেছেন দেহ। হায়দ্রাবাদের এক অবসরপ্রাপ্ত সেনাকর্মীর মুখে একথা শুনে স্তম্ভিত পুলিশ। 16 জানুয়ারি থেকে নিখোঁজ ভেঙ্কট মাধবী। 18 জানুয়ারি স্থানীয় থানায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরিও করা হয়। ডায়েরিতে বলা হয়, দাম্পত্য কলহের জেরে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন মহিলা। খোঁজাখুঁজি শুরু করে পুলিশ। তদন্তে তথ্য সংগ্রহের জন্য জিজ্ঞাসাবাদও শুরু হয়। প্রথম থেকেই সন্দেহ ছিল অভিযুক্ত গুরুর ওপর। স্ত্রীর নিখোঁজ হওয়া নিয়ে জিজ্ঞাসা করতেই অপরাধ স্বীকার করে গুরু। পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
নিখোঁজ মহিলার স্বামী গুরুমূর্তি পুলিশকে জানান, প্রথমে স্ত্রীর দেহ বাথরুমে নিয়ে গিয়ে টুকরো টুকরো করেন, হাড় গুঁড়ো করেন হামানদিস্তায়, তারপর 3 দিন ধরে সেই দেহাংশই সেদ্ধ করেন প্রেসার কুকারে, অবশেষে সেগুলো ফেলে দেন লেকে। অভিযুক্তর দাবি যাচাই করতে তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা। গুরুর দাবি মতো সেই লেকেই মাধবীর দেহাংশ খুঁজছে পুলিশ। তল্লাশিতে নামানো হয়েছে পুলিশি কুকুরও। কিন্তু কেন স্ত্রীকে এইভাবে খুন করলেন গুরু, চলছে তদন্ত। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।